আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও ফিলিস্তিন প্রশ্ন, গাজা যুদ্ধের ভয়াবহতা, আরব বিশ্বের কূটনৈতিক পুনর্বিন্যাস, যুক্তরাষ্ট্রের নীতিগত সংকট ও ইউরোপীয় রাষ্ট্রগুলোর নতুন অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে। সাম্প্রতিক মাসগুলোতে তিনটি সমান্তরাল প্রক্রিয়া গড়ে উঠেছে। এক, আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির তৃতীয় তরঙ্গ। ২, গাজার অর্থনৈতিক ধ্বংস ও আঞ্চলিক অর্থনীতির বিপর্যয়। ৩, হামাস ও ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষমতার রূপান্তর এবং নৈতিক দেউলিয়াত্ব। এই তিনটি মাত্রা পরস্পরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এবং তাদের বিশ্লেষণেই ধরা পড়ে নতুন বৈশ্বিক ব্যবস্থার দিকচিহ্ন। ফিলিস্তিন রাষ্ট্র, গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পুনর্গঠন নিয়ে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার তথ্য জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। রাজনৈতিক বিজ্ঞানী স্যামুয়েল হান্টিংটন তার থার্ড ওয়েভ অব ডেমোক্রেটাইজেশন তত্ত্বে বলেছিলেন, গণতন্ত্র বা রাজনৈতিক পরিবর্তন একক ও সরল রেখায় ঘটে না, বরং তা তরঙ্গ আকারে আসে বিশেষ ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে। এই তত্ত্ব প্রয়োগ করে দেখা যায় ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতিও যেন তিনটি তরঙ্গে বিকশিত হয়েছে। প্রথম তরঙ্গ ১৯৮৮ থেকে ১৯৯৫ শুরু হয়েছিল প্রথম ইন্তিফাদা ও ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। সে সময় আরব, ইসলামিক ও আফ্রিকান দেশগুলো স্বীকৃতি দিলেও পশ্চিমা বিশ্ব নীরব ছিল। ১৯৯৩ সালে অসলো চুক্তি ছিল এক প্রকার সমালোচনামূলক বাঁক, যেখানে পূর্ণ রাষ্ট্রের পরিবর্তে সীমিত স্বায়ত্তশাসন স্বীকৃতি দেয়া হয়। এটি ফিলিস্তিনের রাজনৈতিক প্রতিনিধিত্বকে বৈধতা দিলেও সার্বভৌমত্বে রূপান্তর করতে পারেনি। দ্বিতীয় তরঙ্গ ২০০৯ থেকে ২০১৪ আসে এক মেরুকৃত বিশ্বে, যেখানে যুক্তরাষ্ট্র একমাত্র পরাশক্তি। ২০১২ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে নন মেম্বার অবজারভেটর স্টেট হিসাবে স্বীকৃতি দেয়, যা ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বহু দেশের মধ্যে স্বীকৃতি স্রোত সৃষ্টি করে। ২০১৪ সালে সুইডেনের স্বীকৃতি ছিল পশ্চিম ইউরোপে প্রথম বড় পদক্ষেপ, যা ফিলিস্তিন ইস্যুকে পশ্চিমা মূলধারায় নিয়ে আসে। তৃতীয় তরঙ্গ ২০১৪ থেকে ২০২৫ চলছে এখন। এই সময়টি বহু মেরুবাদ, নৈতিক ক্ষোভ এবং গাজা যুদ্ধের ভয়াবহতার সঙ্গে যুক্ত। ফ্রান্স, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে ও স্লোভেনিয়ার স্বীকৃতি পশ্চিমা রাজনৈতিক কাঠামোকে নেড়ে দিয়েছে। ২০২৫ সালে নিউ ইয়র্ক ঘোষণায় সৌদি আরব ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নতুন কূটনৈতিক যুগের সূচনা করেছে। বিশেষত ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো স্থায়ী নিরাপত্তা পরিষদ সদস্যদের অবস্থান যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন অবস্থায় ফেলেছে। প্রথমবারের মতো ৪টি স্থায়ী সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া। এই পরিবর্তনের পেছনে সৌদি কূটনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিয়াদ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় ধর্মীয় আবেগ নয়, বরং কৌশলগত যুক্তিকে সামনে এনেছে। এর ফলে ফিলিস্তিন স্বীকৃতি এখন আর শুধু নৈতিক অবস্থান নয়, এটি হয়ে উঠছে এক ধরনের আন্তর্জাতিক বিধান, যা ভবিষ্যতে আইনি ও অর্থনৈতিক কাঠামোতে বাধা পড়তে পারে। তবে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ স্বীকৃতি নির্ভর করছে অভ্যন্তরীণ ঐক্যের উপর। হামাস ও ফাতার বিভাজন এখন আন্তর্জাতিক স্বীকৃতির পথে প্রধান অন্তরায়। সমর্থনকারী রাষ্ট্রগুলো স্পষ্টভাবে বলছে, ভবিষ্যতের ফিলিস্তিন সরকারকে একক কর্তৃত্বে পরিচালিত হতে হবে, যেখানে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত কোনো পক্ষের স্থান থাকবে না। অর্থাৎ স্বীকৃতির শর্ত এখন রাজনৈতিক ঐক্য। ২০২৩ সালের ৭ই অক্টোবরের পর থেকে গাজা যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি একটি অর্থনৈতিক ভূমিকম্পে পরিণত হয়েছে। বিশ্বব্যাংক, ইউএনডিপি, আইএমএফ এর সাম্প্রতিক রিপোর্টে দেখা যায় ফিলিস্তিনি অর্থনীতি ২০২৪ সালে ২৭% সংকুচিত হয়েছে। গাজার অর্থনীতি ৮৩% ধসে পড়েছে। পুনর্গঠনের খরচ $৫৩ বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা তাদের মোট জিডিপির দ্বিগুণেরও বেশি। গাজায় খাদ্যের দাম বেড়েছে ৩০০ থেকে ৪৫০%। কৃষি, শিল্প, অবকাঠামো সব ধ্বংস। বাস্তবে গাজা এখন অর্থনৈতিক ব্ল্যাক হোল, যেখানে আন্তর্জাতিক সাহায্য ছাড়া কোনো উৎপাদনশীলতা নেই। জাতিসংঘের এক জরিপে বলা হয়েছে, গাজাকে যুদ্ধপূর্ব স্তরে ফেরাতে কমপক্ষে ২০ বছর লাগবে।
ইসরায়েলও এই সংঘাতের অর্থনৈতিক মূল্য দিচ্ছে। 2024 সালে শুধু সামরিক ব্যয়ে তাদের খরচ হয়েছে $31 বিলিয়ন। বাজেট ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে জিডিপির 7%। প্রযুক্তি খাত থেকে পুঁজি ও মেধা পাচার হচ্ছে, ক্রেডিট রেটিং কমছে এবং বিনিয়োগকারীদের আস্থা নেমে গেছে। যুদ্ধবাজ নীতির স্থিতি যতদিন চলবে, অর্থনীতির পুনরুদ্ধার ততদিন অসম্ভব। গাজা সংঘাতের সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়া পড়েছে প্রতিবেশী মিশরে। রেড সি অঞ্চলে হুথি হামলার কারণে সুয়েজ খালের আয় 65% কমে $10 বিলিয়ন থেকে $4 বিলিয়নের নিচে নেমে গেছে। মাসিক ক্ষতি $800 মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। এর সঙ্গে পর্যটন খাতের পতন ও বৈদেশিক মুদ্রার ঘাটতি যোগ হয়ে মিশরকে ভয়াবহ সংকটে ফেলেছে। লেবাননও সীমান্ত সংঘাতে বিপর্যস্ত। তাদের অর্থনৈতিক ক্ষতি $8.5 বিলিয়ন, কর্মসংস্থান কমেছে 25%, কৃষি খাত হারিয়েছে $1 বিলিয়নের বেশি রাজস্ব। সিরিয়ার সীমান্তে উত্তেজনা ও হিজবুল্লাহ জড়িত থাকা দেশটির পুনর্গঠনের আশা ক্ষীণ করছে। জর্ডানের ক্ষেত্র প্রভাব মারাত্মক। পর্যটন খাত, বিশেষত পেত্রা ও ডেড সি অঞ্চলে হোটেলের ব্যবসা নেমে এসেছে 10% নিচে। তেল গ্যাস ট্রানজিটের ঘাটতি, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের আয় হ্রাসে রাষ্ট্রীয় অর্থনীতি হুমকির মুখে। গাজা যুদ্ধের প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক। রেড সিতে জাহাজ চলাচলে বিপর্যয় ঘটায় আন্তর্জাতিক বাণিজ্যে পরিবহন খরচ বেড়েছে 3 গুণ। ইউরোপের মুদ্রাস্ফীতি আবার মাথাচাড়া দিয়েছে। আফ্রিকা ও এশিয়ার খাদ্য সরবরাহ চেইনে বিপর্যয় দেখা দিয়েছে। ফলে গাজা যুদ্ধ এখন এক গ্লোবাল ইকোনমিক হ্যাজার্ড, যা বিশ্ব ব্যবস্থার নড়েবড়ে ভিত্তিকে প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রস্তাবিত তথাকথিত গাজা পরিকল্পনা মূলত ফিলিস্তিনের রাজনৈতিক পুনর্গঠনের রূপরেখা। তবে এর প্রতিক্রিয়া সবচেয়ে তীব্র হয়েছে হামাসের ভেতরে। সংগঠনটি এখন দুটি স্পষ্ট ভাগে বিভক্ত। একটি হল গাজায় কার্যকর সামরিক নেতৃত্ব, অন্যটি দোহা, ইস্তানবুল বা আলজেরিয়া ভিত্তিক রাজনৈতিক ব্যুরো। যুদ্ধ পরিস্থিতির কারণে বাস্তব ক্ষমতা চলে গেছে গাজার ভেতরের সামরিক কমান্ডারদের হাতে, ইজ্জুদ্দিন আল হাদ্দাদ ও রাআদ সাদের নেতৃত্বে। রাজনৈতিক ব্যুরো যেমন খালেদ মাশাল ও খালিল আল হাইয়ার মতো নেতারা কাতারে থাকলেও তাদের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। ইসরায়েলি হামলা ও আতঙ্কে তারা কৌশলগতভাবে পিছু হটছে। এই বিভাজন হামাসের ভবিষ্যৎ রাজনীতিকে নির্ধারণ করবে। কিছু নেতার প্রস্তাব হামাসকে একটি রাজনৈতিক দলে রূপান্তর করা, অস্ত্রবিরতির শর্তে নির্বাচনে অংশগ্রহণ করা এবং ফাতাকে প্রতিদ্বন্দ্বিতা নয় বরং বিকল্প হিসেবে মোকাবেলা করা। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমিত যোগাযোগের পথ খুলে যেতে পারে। ওয়াশিংটনে ফিলিস্তিনি বংশোদ্ভূত কিছু নীতি নির্ধারক ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টাদের যেমন অ্যাডাম বোহলার এর মাধ্যমে বার্তা দিচ্ছে যে রাজনৈতিক হামাস হয়তো ভবিষ্যতে আলোচনার অংশ হতে পারে, কিন্তু সামরিক শাখা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের বিশ্বাস, অস্ত্র নামালে ফিলিস্তিনের প্রতিরোধ শেষ হয়ে যাবে। ফলে গাজা যুদ্ধের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে সামরিক কাঠামোর হাতে। রাজনৈতিক নেতৃত্ব গৌণ হয়ে পড়েছে। এই বাস্তবতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের কূটনৈতিক হিসাবকে জটিল করেছে। কারণ কার সঙ্গে আলোচনা হবে সেই প্রশ্নের উত্তর অস্পষ্ট। হামাসের এই অভ্যন্তরীণ বিভাজন ফিলিস্তিনি রাজনীতিকে এক নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কৌশল স্পষ্ট। তিনি যুদ্ধ দীর্ঘায়িত করতে চান, কারণ সেটাই তার রাজনীতিতে টিকে থাকার মাধ্যম। যতদিন সংঘাত চলবে ততদিনই ইসরায়েলে একক নেতৃত্বের দাবিতে তার সমর্থন বজায় থাকবে। মিশরের আল আহরাম এর বিশ্লেষকরা যেভাবে বলছেন, ইসরায়েলে এখন এক নৈতিক মহামারী চলছে, যেখানে যুক্তি ও বিবেককে আচ্ছন্ন করেছে জাতীয়তাবাদী উন্মাদনা। দেশটির বুদ্ধিজীবী মহলে যে স্বল্প সংখ্যক মানুষ যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছে, তারা মূলত নির্বাসনে বা নিস্তব্ধ। গণবিক্ষোভ থাকলেও তার রাজনৈতিক দুর্নীতি বা অর্থনৈতিক অসন্তোষকে ঘিরে, ফিলিস্তিন দমন বা গাজা হত্যাযজ্ঞ নিয়ে নয়। ইসরায়েলি সমাজে এই একতরফা মানসিকতা তৈরি করেছে এমন এক সমষ্টিগত বিকার, যেখানে রাষ্ট্রীয় নীতিকে প্রশ্ন করা মানে দেশদ্রোহিতা। ফলে যুদ্ধাপরাধ, দখলনীতি ও বর্ণ বৈষম্যকে নিরাপত্তা বা অধিকার হিসাবে বৈধতা দেয়া হচ্ছে। এই নৈতিক দেউলিয়াত্বের পেছনে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন প্রধান কারণ।
ওয়াশিংটন ইসরায়েলকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে এমন নিরাপত্তার ছাতা দিয়েছে যে তেল আবিবের অভ্যন্তরীণ সমাজেও আত্মসমালোচনার জায়গা সংকুচিত। এমনকি শান্তিবাদীরা পর্যন্ত রাষ্ট্রীয় ন্যারেটিভের বাইরে যেতে পারছে না। আজকের ইসরায়েল বিশ্বাস করে তার অধিকার আছে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করা, 1948 সালের আরব নাগরিকদের বহিষ্কার করা, এমনকি প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূখণ্ডে আধিপত্য বিস্তার করা। গ্রেটার ইসরায়েল এর এই কল্পনা এখন নীতিগত আদর্শে পরিণত হয়েছে। নেতানিয়াহুর সরকার সেই আদর্শেরই প্রতিফলন, যেখানে গণতন্ত্রের আড়ালে চলছে এক বর্ণবাদী উপনিবেশবাদ। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি প্রক্রিয়া, গাজা যুদ্ধের অর্থনৈতিক ধ্বংস, হামাসের অভ্যন্তরীণ সংকট ও ইসরায়েলের নৈতিক অবক্ষয়, এই চারটি প্রবাহ মিলে মধ্যপ্রাচ্যের এক যুগান্তকারী রূপান্তর নির্দেশ করছে। বিশ্ব ব্যবস্থা এক মেরু থেকে বহু মেরুতে সরে যাচ্ছে। পশ্চিমা নৈতিক নেতৃত্বে জায়গা নিচ্ছে আঞ্চলিক বাস্তববাদ। ফিলিস্তিন এখন আর কেবল সংঘাতের প্রতীক নয়, এটি হয়ে উঠছে বৈশ্বিক ন্যায়বোধ ও আন্তর্জাতিক আইনের পরীক্ষাক্ষেত্র। যদি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে সেটি শুধু সংখ্যাগত নয়, নৈতিক ও আইনি কাঠামোয় এক নতুন যুগের সূচনা করবে, যেখানে দুই রাষ্ট্র সমাধান আর স্বপ্ন নয়, বরং বাধ্যতামূলক বাস্তবতা। তবে তার আগে ফিলিস্তিনি রাজনীতিকে পুনর্গঠন করতে হবে, গাজার ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিক স্বীকৃতির সুযোগকে বাস্তব প্রশাসনিক ক্ষমতায় রূপ দিতে হবে। এই পথ দীর্ঘ কিন্তু অনিবার্য। যদি হান্টিংটনের ভাষায় বলি, ইতিহাসের তৃতীয় তরঙ্গ এখন পূর্ণতায় পৌঁছে গেছে। ফিলিস্তিন রাষ্ট্র হয়তো সেই তরঙ্গের শেষ নয়, বরং নতুন এক ইতিহাসের শুরু, যেখানে মধ্যপ্রাচ্য আবারও নিজের ভবিষ্যৎ নিজের হাতে নিতে শিখেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।